দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় পাল্টাপাল্টি বক্তব্য, উত্তাল রাজনৈতিক অঙ্গন। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, এবং অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, প্রধান নির্বাহী বাংলা ফাউন্ডেশন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ ছড়াচ্ছে রাজনৈতিক অঙ্গনে। নির্বাচন, অন্তর্বর্তী সরকারের ভূমিকা এবং নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ নিয়ে আলোচনা এখন সব জায়গায়। এসবের ডামাডোলে রাজনৈতিক আকাশ কখনো অন্ধকারাচ্ছন্ন, কখনো অস্পষ্ট, অবশ্য মাঝে মধ্যে উকি দিচ্ছে আশার আলো। কোন পথে চলছে দেশ, আলোচনা করব আমাদের আজকের অতিথি ABM মোশাররফ হোসেন। মোশাররফ ভাই, আপনাদের পার্টির মহাসচিব গতকালকে একটি অনুষ্ঠানে তিনি বলেছেন বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকতে পারছে না, তা নির্বাচনের সময়ে দরকার নিরপেক্ষ সরকার। তা আপনার কাছে আমার যে প্রশ্ন, তার মানে কি বিএনপি এই অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে পারছে না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক জনাব রাজ্জাকি ভাই সহ দর্শক শ্রোতা। আপনি জানেন যে এই সরকারের স্পিরিটটা কি, একটা নিরপেক্ষ সরকার। কারণ শেখ হাসিনা বিগত 15.5 বছর বাংলাদেশের সরকার ব্যবস্থা বলেন, প্রশাসনিক ব্যবস্থা বলেন, বিচার বিভাগ, মানে সাংবিধানিক প্রতিষ্ঠান সহ সব কিছুকে এমন নগ্ন দলীয়করণ করেছে যে আমরা, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা মনে করেছি একটা এই দলীয় মোড়কে কোনো সরকার একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিতে পারে না। যার কারণে কিন্তু দেখেন আমরা নির্বাচন বর্জন করেছি, আমরা আন্দোলনে ছিলাম। সবার আকাঙ্ক্ষা অনুসারে এই যে 5ই আগস্ট বিপ্লবের পর একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ভেবেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে এই সরকার নিরপেক্ষভাবে তার ভূমিকা পালন করবে। কিন্তু আমরা যে কথাটি আমাদের মহাসচিব মহোদয় বলেছে, আমরা এখনো দেখেছি শেখ হাসিনার সাজানো প্রশাসন এখনো বহাল। আমরা দেখছি যে এটা নিরপেক্ষ গভর্নমেন্ট, এটা ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন গভর্নমেন্ট। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 জন প্রতিনিধি আছে, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই, থাকতেই পারে। কিন্তু তারা ক্ষমতায় থেকে রাষ্ট্রীয় মেকানিজমকে ব্যবহার করে তারা একটা রাজনৈতিক দল গঠন করতে চায়। তাহলে আপনি যদি এই সরকারটাকে নিরপেক্ষ গভর্নমেন্ট বলেন, তাহলে তো একটি শক্তি যদি রাজনীতিতে জড়াজড়ি করে, আমরা যে কোনো রাজনীতিতে কোনো কেউ যদি দল করতে চায় আমরা অবশ্যই স্বাগত জানাবো। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া, জনগণ যাকে বেছে নেবে সেই রাজনীতি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি আপনি ক্ষমতায় থেকে জনগণকে কি আপনি এই মেসেজ দিতে চান যে আমরা যা কিছু ইচ্ছা তাই করতে পারি? তাহলে যদি আপনি মনে করেন নিজেকে নিউট্রাল গভর্নমেন্ট, তাহলে আপনাকে তো সবার প্রতি ইকুয়াল ট্রিটমেন্ট আপনাকে দিতে হবে। কিন্তু সেখানে বৈষম্য বিরোধী আন্দোলন গভর্নমেন্ট আছে, এই ব্যাপারে কিন্তু কারো কোনো আপত্তি নেই। কিন্তু যখন তারা দল করতে যায় এবং যা গভর্নমেন্টের কাছে ডিমান্ড করে গভর্নমেন্ট সেটা বাস্তবায়ন করে, তাইলে সেখানে নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন দেখাই দিতে পারে। এইটা আমাদের কোনো অভিযোগ না, বরং আমরা এটা তাদেরকে স্মরণ করে দিতে চাই যে আপনারা একটা সরকার আছেন, নিরপেক্ষ সরকার, সুতরাং আপনাদের আচরণটা নিরপেক্ষভাবে হওয়া উচিত। এখানেই কিন্তু আমাদের বক্তব্য, এখানে ভুল বোঝাবুঝি কোনো কারণ নাই। আরেকটি জিনিস আপনারা দেখবেন যে আগামী দিনে যদি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন আপনি করতে চান, তাহলে প্রশাসন বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ আপনার প্রশাসনই বাংলাদেশে তাদের উপরই এক নির্বাচনী ব্যবস্থাটা থাকবে। হ্যাঁ, না, এখানে হলো নির্বাচন, আমরা একটা মানে তাত্ত্বিক কথাই বলি যে ইলেকশন কমিশন নির্বাচন কন্ডাক্ট করে, কিন্তু ইলেকশন কমিশনের তো সেই জনবল নাই। ইলেকশন কমিশন অ্যাবসলিউটলি ডিপেন্ড অন এক্সিকিউটিভ বডির উপর, যে ডিসি, এসপি, ইউনো, ওসি এরাই কিন্তু নির্বাচন কন্ডাক্ট করে। সেখানে যদি আওয়ামী লীগের তারা বসে থাকে, তাহলে সেই নির্বাচন অবাধ সুস্থ নিরপেক্ষ হবে, এটা ভাবার কারণটা কি? কারণ বিগত 15.5 বছর আওয়ামী লীগ এই যে যারা সরকারি কর্মকর্তা তাদের মনোজগতে এমন একটা পরিবর্তন করেছে যে এরা, যেমন আওয়ামী লীগকে জিতানোর জন্য আপনি দেখেন 18 নির্বাচন রাতে হয়েছে, কারা করেছে? এই প্রশাসনের লোকরাই তো করেছে, তারা তো বহাল এখনো প্রশাসনে আছে। আমরা বলি এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করুন এবং মানুষের মনে এই ধারণাটা দেন, আপনি এই মেসেজটা দেন যে আমরা নিউট্রাল, আগামী দিনে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন, সবার প্রতি সমান আচরণ করার জন্য আমার প্রস্তুত। আপনার মহাসচিবের সে বক্তব্যকে কেন্দ্র করেই
উপদেষ্টা নাহিদ ইসলাম তার যে ফেসবুক স্ট্যাটাসে তিনি যে বিষয়টা উল্লেখ করেছেন যে ১/১১ মানে সরকার গঠনের যে ইঙ্গিত পাচ্ছেন এই বিষয়টা থেকে না, এইটা আমি মনে করি এটা আসিফ সাহেব যেটা বলেছেন, এখন উনি উপদেষ্টা নাহিদ ইসলাম, নাহিদ ইসলাম, আমাদের তো বলতেই হয় মানে উনি উপদেষ্টা সাহেব। আপনি দেখেন 111-এর স্পিরিটটা কি ছিল। 111-এ ছিল একটা ষড়যন্ত্রের অংশ, একটা দেশীয় ইন্টারন্যাশনাল একটা ষড়যন্ত্র করে বিরাজনীতিকরণ একটা অবস্থা নিয়ে যাওয়ার জন্য করেছিল। কিন্তু এই যে 5ই আগস্ট কি তাই? তখন তো বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলিকে আউট করেছিল। এখানে রাজনৈতিক দলের সম্মতিক্রমে কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় আছে। সুতরাং ওনার বোঝার কনসেপ্টের মধ্যে আমার মনে হয় ব্যাপক ঘাটতি আছে। 111 এবং 5ই আগস্টের গভর্নমেন্টকে একই পাল্লায় যারা মাপতে চায়, আমার মনে হয় তাদের মনের মধ্যে অথবা বোঝার ক্ষেত্রে কিছুটা শূন্যতা আছে। ধন্যবাদ মোশাররফ হোসেন। আমি এই বিষয়ে একটু অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, এই যে বোঝার বিষয়টা যেটা বললেন মোশাররফ ভাই, এই বিষয়ে আপনার কথা শুনবো। নাহিদ ইসলামের যে স্ট্যাটাস ১/১১ সরকার গঠনের ইঙ্গিত, পাশাপাশি নিরপেক্ষ সরকার যে নির্বাচনকে কেন্দ্র করে, এই বিষয়ে আপনার। আচ্ছা, প্রথম আসে নিরপেক্ষ। এই যে সরকারটা বসলো সেটা দলমত নির্বিশেষে সবাই কিন্তু আওয়ামী লীগ বিরোধী এবং সবাই মিলে তাকে বসাইছে, এবং যারা বসাইছে তারা নিঃসন্দেহে নিশ্চিত হয়েছে যে সে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করবে না। এখন আওয়ামী লীগের পক্ষপাতিত্ব যদি না করে, বাকি থাকে কিন্তু আর দুটো দল বড় মাপের, একটা হলো বিএনপি, একটা জামাত ইসলাম। সে তো আওয়ামী লীগ বিরোধী, কারণ আওয়ামী লীগ বিরোধী তারা বসানো হয়েছে। 1 2 নম্বর, আওয়ামী লীগ যদি ব্যক্তি পর্যায়ে যায়, তার সাথে যে ট্রিটমেন্টটা দিছে তাতে সে নিঃসন্দেহে আওয়ামী বিরোধী, এবং আন্দোলনটা ছিল সকলের আওয়ামী বিরোধী। এখন আসেন আমরা যখন পরবর্তীকালে যখন রাষ্ট্রপতিকে অপসারণ করতে গেল, তখন বিএনপির লোকেরা তো বলল সাংবিধানিক সংকট হবে যদি রাষ্ট্রপতিকে অপসারণ করতে যাই। তাহলে বিষয়টা দাঁড়াইলো কি? মানে সে তো আওয়ামী লীগের অংশ, রাষ্ট্রপতি, তাকে শেল্টার দিল কে তাইলে? বিএনপি। তার বক্তব্যে তো শেল্টারটা আসে। তো আপনি যদি একজন সকলের মতে যে সরকারটা বসলো, তার পাশে যখন আপনি স্বৈরাচারের রাষ্ট্রপতিকে রাখার সুযোগ দিচ্ছেন, তখন তো ওই সরকারটা যে নিরপেক্ষভাবে কাজ করবে সেই জায়গাটা নষ্ট করে দিচ্ছেন। বিকজ ডাইরেক্ট সশস্ত্র বাহিনীর চিফ যিনি, তিনি তার আন্ডারে। কথার কথা বলছি। কারণ হচ্ছে আপনার যদি মাঠে আর অ্যাডমিনিস্ট্রেশন চালাইতে চান এই মুহূর্তে আমাদের কাছে দৃশ্যমান হলো সেনাবাহিনী, যার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকা সত্ত্বেও আমরা কিন্তু তেমন অ্যাক্টিভিটিস দেখি না। সুতরাং সরকারটা যদি ইম্পার্শিয়াল হয় না, নিরপেক্ষ না থাকে বা নিরপেক্ষতা হারায়, সেখানে তো আমাদের দায় আছে। আমরা তো তারে এমন একটা জায়গায় রাখছি, সে ইচ্ছা করলেই তো সব কিছু করতে পারতেছে না। 2 নম্বর আসেন, যেই কথাটা এই যে নিরপেক্ষতার কথা বললো, যদি আমি ওনাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা আনি, উনি কিন্তু বলছেন শিশু আর পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না। নাম্বার 1, আমি তর্কের খাতিরে সেটাই ধরে নিলাম। এবার আসেন সেকেন্ড ফেজ। আমরা জাতীয় পার্টি কিন্তু বারবার ধরি সে ওই স্বৈরাচার সরকারকে নির্বাচনে অংশগ্রহণ করে বৈধতা দিছে। 2018 যখন আমি নির্বাচন করতে যাই, বিএনপি যখন নির্বাচন করতে যায়, সেটা আওয়ামী সরকারের অধীনে। আওয়ামী সরকার কি নিরপেক্ষ সরকার? অর্থাৎ সে নির্বাচন দিয়ে বিএনপিরে পাশ করে নিয়ে আসবে জায়গা মতো, নানান জায়গাতে যতটা সিট নিরপেক্ষভাবে পাইতে পারে, এটা বিশ্বাসযোগ্য? সেটা হয়ও নাই। কিন্তু আপনি তো নির্বাচনে গেছেন। আপনি আজকে যে নিরপেক্ষ কথাটা তুলতেছেন, সেদিন 2018 নির্বাচনে যখন গেলেন, তখন তো আপনি জেনে শুনেই গেছেন যে সে নিরপেক্ষ সরকার নয়। 1 2, আমি যদি তর্কের খাতিরে ধরে নেই, ওইটা কি তাদের টপের বসদের সিদ্ধান্ত ছিল কিনা? মনে করেন পার্টির প্রধান, যদি পার্টির প্রধানের সিদ্ধান্ত থাকে, তাহলে কি পার্টির প্রধান বলছে যে তোমরা নিরপেক্ষ না হোক নির্বাচনে যাও? অথবা যারা নির্বাচনে গেছেন তাদের সিদ্ধান্তে যদি যায় থাকে, তাতে ফখরুল ইসলাম আলমগীরও অংশগ্রহণ করছেন, যদি তাদের সিদ্ধান্তে যেয়ে থাকেন, তাহলে তো তারা নিরপেক্ষ সরকার দরকার নাই তাদের। তারা তো নিরপেক্ষ সরকার দরকার নাই নির্বাচনের জন্য, উনি তো নির্বাচনে গেছেন। 2, উনি বগুড়ার থেকে নির্বাচন করলেন। বগুড়া হলো ওনাদের যে পার্টির সভাপতি সাবেক, তার জন্মস্থান। উনি 1.5 লক্ষ ভোটের ব্যবধানে জিতছেন। এটা যদি তার যোগ্যতা হয়, তাহলে বগুড়ার অন্যান্য সিটগুলো তো আসেনি। তার মানে কি? তার মানে কি উনি আন্ডারস্ট্যান্ডিং করে নির্বাচন করেছিলেন? কারণ তখনও সংলাপ চলছিল। একই সংলাপ আমরা দেখছিলাম যখন আপনার ব্যারিস্টার কি জানি ব্যারিস্টার কি যে নৌকায় পাশ করলো আপনাদের এই এমপি রবীন ফারানা, ব্যারিস্টার যে পুরুষ লোকটা, আরে মেজর আর্মির
সাজানো, সে কারাবন্দী হলো। কারাবন্দী হওয়ার পর সলা পরামর্শ বা সংলাপ হওয়ার পর কারাগার থেকে বেরোয় ডাইরেক্ট নৌকায় উঠলেন। এই যে বিষয়গুলো, আমি যে নিরপেক্ষতার প্রশ্ন আনতেছি, কখন, লজিকটা কোথায়? আমার যদি অতীত ব্যাকগ্রাউন্ড আমি দেখি, তাহলে তো আমি সেখানে নাই। না, ব্যাকগ্রাউন্ড দেখে কি এখন নিরপেক্ষতা? এখন আসেন, এখন এই সরকারের যে নিরপেক্ষতা, এই সরকার এন্টি আওয়ামী লীগ, নাম্বার ওয়ান। এন্টি আওয়ামী লীগ যদি থাকে, তারপর তো মাঠে আছেন আপনারাই। যে কোনো ফর্মে নির্বাচন যদি হয়, এদের বিজয় সুনিশ্চিত আজকে পর্যন্ত। মানে আমি বলছি বিএনপির বিজয় সুনিশ্চিত। এখন সেখানে ইউনূস সাহেব যে টাইমটা দিছে, টাইম লাইনটা যদি ধরি, ডিসেম্বর 25 অথবা জুন 26, এই সময়টা কিন্তু এখনো মোটামুটি 1.5 বছর। না, গতকালকেও এক নির্বাচন কমিশনার তিনিও যে কথা বলেছেন যে এই বছরের শেষ দিকে, এই বছরের শেষ দিকে হোক। এখন প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে, কিন্তু পাশাপাশি এই সরকার নিয়ে আপনি নিরপেক্ষতার প্রশ্ন যদি ইন অ্যাডভান্স তুলেন, তাহলে তো আমি এই সরকারটার অধীনে নির্বাচন চাচ্ছি না। সোজা হিসাব যদি না চাই, মেরিট আর ডিমেরিট দুইটাই বলতেছি। যেমন নাগরিক কমিটির যে শিরোনাম হয় সংবাদের, আমার কাছে এটা ভিত্তিহীন মনে হয়। কেন আমি বলি, এখন পর্যন্ত কিন্তু সে ডিক্লেয়ার্ড পলিটিক্যাল পার্টি না, এবং সে নিবন্ধনও পায় নাই, দল করবে। বাংলাদেশে আমি দেখি নাই যে কোন একটা সংগঠনের এইরকম নিউজ রেগুলার আসে। মানে আপনি যদি নিরপেক্ষতা, আমি সব দিক বলছি, আমি কেউ আমার পক্ষের না, আমি কারো বিপক্ষের না বা পক্ষেরও না। মির্জা ফখরুল ইসলামের যে বক্তব্য, উনি স্পষ্ট যেটা আসছে যে কিছু কিছু ক্ষেত্রে যে নিরপেক্ষ যে এই সরকার নাই, উনি কথাটা বলতে চেয়েছেন, এবং এরকম চলতে থাকলে আগামী যে এখন কথা হচ্ছে যে নিরপেক্ষ নাই, আপনি বলবে কে? যিনি বলবেন তিনি নিরপেক্ষ কিনা। যে জন্য আমি ওই এক্সাম্পলটা দিলাম, 18তে আপনারা নির্বাচন করে আসছেন, তখন আপনারা জেনে শুনে আসছেন যে আমি এখানে নির্বাচন করতে গেলেই কিন্তু আমার পরাজয় হবে সুনিশ্চিত, আমি ভোট পাবো না। তাহলে আপনি কি তখন তাদেরকে বৈধতা দিছিলেন কিনা? এটা আমার প্রশ্ন। আপনি কেন যাবেন? ধন্যবাদ রাজাক সাহেব। আপনার প্রশ্ন ধরে আমি একটু আবার মোশাররফ ভাই, এই যে রাজাক ভাই যে কথা, নিশ্চয়ই এই বিষয়গুলো উত্তর দিবেন। পাশাপাশি আরেকটা প্রশ্ন যেটা আসতেছে যে এতদিন আপনার দ্রুত নির্বাচনের দাবি করছেন, কিন্তু হঠাৎ করে সে নিরপেক্ষ সরকার এই কথা বলছেন না। এখানে আমি রাজ্জাক ভাই একটু বলি, 2018 নির্বাচন প্রসঙ্গে উত্থাপন করেছেন। আপনার নিশ্চয়ই মনে আছে যে 2014-তে বিনা প্রতিদ্বন্দ্বী একটি নির্বাচন হয়েছিল। তখন কিন্তু বাংলাদেশের মানুষ বলেছিলেন যে আমরা কিন্তু সেই নির্বাচন বর্জন করেছি। আমরা বলেছি দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তখন কিন্তু এই রাজ্জাকাই ভাইদের মতো যারা সামাজিক বিভিন্ন সেক্টরের লোক আছেন, বিভিন্ন আমাদের ডিপ্লোমেটরা, বাংলাদেশের অন্যান্য দ্বারা, যে আপনারা পরীক্ষা করে দেখতেন যে দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হয় কি না। কারণ আপনারা যে ভিত্তিটা, যে কথাটা বলছেন যে দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, তার তো কোনো ভিত্তি নাই, তার তো কোনো প্রমাণ নাই। কারণ আপনারা তো নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। আপনারা ওই সময়ের মিডিয়াগুলো আপনি দেখেন, এরকম টক শো আপনারা যারা করেছেন সবাই এই ধরনের একটা বয়ান কিন্তু বিএনপির উপর দিয়েছে। আমরা কিন্তু এইটা আমরা এখনো বিশ্বাস করি 2018 আমরা তো 18 নির্বাচন আমরা একটা ম্যানিপুলেট ইলেকশন ছিল, রাতে হয়েছে, এটা দুনিয়ার সবাই জানে। আমরা কেন গিয়েছি? ওই যে কাদম্বে নিউমোনিয়া প্রমাণ করিলে উনি মরে নাই, একটা কথা আছে যে বিএনপি জানে ওই নির্বাচন আবার সুস্থ নির্বাচন হবে না, কিন্তু এই যে স্টক হোল্ডার যারা, তার মানে মানুষের কথা, যারা মানুষের এই সমালোচনা করছে, একটা সেন্টিমেন্ট, একটা পারসেপশন, এইটাকে বিএনপি প্রমাণ করার জন্য বিএনপি ওই নির্বাচনে গিয়েছে, এবং এটা এস্টাবলিশ সারা বাংলাদেশ না, সারা ওয়ার্ল্ড ব্যাপী, যে আওয়ামী লীগের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। এইখানে আমি একটু সংযোজন করি, যদি আপনি কিছু মনে না করেন। মানে আপনি যেটা বলতেছেন যে জনগণের দিকে দেখাইছেন যে আমরা যাইয়া প্রমাণ করি যে তারা নিরপেক্ষ না। আপনি যখন দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে যাচ্ছেন, তখন আপনি পরীক্ষা করার কোনো কারণ আছে না? সেটা অন্য জিনিস। আমার কথা হলো দলীয় সরকারের অধীনে রাজাক ভাই, আমি একটু বলি, দলীয় সরকারের অধীনে তো বাংলাদেশে অনেক নির্বাচন হয়েছে না? আওয়ামী লীগ, আমি একটু বলি, আপনি আমাকে দল, আপনি একটা দেখেন বাংলাদেশে এই যে একেবারে 73 থেকে নির্বাচনগুলি আপনি দেখেন, ভোট কাস্টিং এর একটা পার্সেন্টেজ আছে। আপনি দেখবেন যে সেই মানে বিএনপি, আওয়ামী লীগ বা প্রতিদ্বন্দ্বী দলগুলির ভোটের ব্যবধানটা কত। আর 2018-তে আপনি দেখেন ডিফারেন্সটা কোথায়? সেটাই তো বলতেছি। আমি নিজে আমি ক্যান্ডিডেট ছিলাম, আমাকে ভোট দিয়েছে 5000 কত, আর আওয়ামী লীগের প্রার্থী ভোট পেয়েছে 1,80,000। অথচ ওখানে জীবনে আওয়ামী লীগ কোনোদিন 60,000 উপরে ভোট পায়। পিছনে না গিয়ে আমরা সামনের দিকে একটু কথা বলি, যে যেখানে দ্রুত নির্বাচনের দাবি ছিল আপনাদের, এখন এসে হঠাৎ করে এই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা কেন আসতেছে? না, এই আমরা এই সরকার কি নিরপেক্ষ না?
আমরা তো অবশ্যই এই সরকার নিরপেক্ষ দিনই তো নির্বাচন চাই। বিএনপিকে আপনি মনে করেন এখনো আমরা তো নির্বাচনের দাবি প্রতিনিয়ত করে যাচ্ছি। আমরা মনে করি এই সরকারটা আপনি একটা রাজনৈতিক বক্তব্যটাকে আপনাকে খুব অনুধাবন করতে হবে। আজকে নানা ষড়যন্ত্র হচ্ছে, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক শক্তি বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে গেছে, এটা আমরা তো মনে করি, কিন্তু তাদের নেতা কর্মী সমর্থক, তাদের যে পৃষ্ঠপোষক, তারা কি চলে গেছে? তারা তো প্রতিনিয়ত ষড়যন্ত্র করে। এই যে 5ই আগস্টের পর আপনি দেখেন নাই সচিবালয়ে আনসার বিদ্রোহ, আপনি দেখেন নাই বিচার বিভাগ একটা কু হওয়ার জন্য এখানে রাজ্জাক ভাই তো একজন প্রসিদ্ধ আইনজীবী, যদি ওই দিন প্রতিরোধ হাইকোর্টে না করা যেত তাহলে কি আদেশ হতো? একটা স্পেশাল বেঞ্চ বসেছিল না? সুতরাং ষড়যন্ত্র কিন্তু প্রতিনিয়ত। আবার আপনি দেখেন আমাদের প্রতিবাদী একটি রাষ্ট্র থেকে প্রতিনিয়ত বলা হচ্ছে, আপনারা তো মিডিয়ার লোক, আপনারাই তো মিরর অফ দ্য সোসাইটি। আমি বলি 1/11 কথা যেটা আসছে, ঘুরে ফিরে 1/11 কথা, এখন যে বিষয়টা আসছে যে বিএনপি তাদের ক্ষমতা যাওয়ার জন্য, তাদের পথ সুগম করার জন্য 1/11 এই যে কথাগুলো আসছে, এটার সাথে না, এটা অ্যাবসলিউট না। আমরা তো বাংলাদেশের জনগণ যদি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হয়, যদি জনগণ আপনাকে ম্যান্ডেট না দেয়, তাহলে কিভাবে ক্ষমতায় যাবেন? জনগণ তো, আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাসী। এবং দেখেন বাংলাদেশের ইতিহাসে বিএনপি যে কয়বার ক্ষমতা গেছে, জনগণ ভোট দিতে যখনই সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, বিএনপি ক্ষমতা গেছে। আপনার মনে আছে কিনা আমি জানি না, আপনার বয়স তখন কত বা আপনি কোন ক্লাসের ছাত্র, রাজাকি ভাই নিচে মনে থাকে 91 এর আপনি পত্রিকাগুলো দেখেন, আমি তারিখ দিয়ে বলে দিতে পারি, ক্লাস 7 এ পড়ি না আপনি তারিখ, আমার স্পষ্ট মনে আছে 27শে ফেব্রুয়ারি ভোট হয়েছিল 1991 সালে। হ্যাঁ, 27 আপনি 24, 25, 26 তারিখের পত্রিকাগুলি আপনি একটু যদি আপনার আর্কাইভ ব্যবস্থা দেখেন, যে আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভা। কারণ মানুষ জানে নির্বাচন হলে আওয়ামী লীগ ক্ষমতা যাবে, কিন্তু সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যখন ভোট দেওয়ার সুযোগ হয়েছে, অপ্রত্যাশিতভাবে কিন্তু বিএনপি ক্ষমতায় গেছে, কারণ জনগণ বিএনপিকে চুজ করে নিয়েছিল। তো সুতরাং বাংলাদেশের যখনই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আপনি যে কথাটা বলছে বিএনপি ক্ষমতায় যাওয়ার সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা তো এই সরকারও বলছে। আমি একটু রাজাকি ভাই আপনার কাছে যাই। মোশাররফ ভাই এর আগে যে বিষয়টা বলে গেছেন, নতুন রাজনৈতিক দল গঠনের যে বিষয়টা বলে গেছেন, গতকালকে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন একটা অনুষ্ঠানে বলছেন যে ফেব্রুয়ারিতে সেই নতুন রাজনৈতিক দলের যে আত্মপ্রকাশ সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু অভিযোগ রয়েছে সেই দলের পিছনে সরকারের পৃষ্ঠপোষকতা রয়েছে, যেটা মোশাররফ ভাই একটু বলে গেলেন। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এতে কি স্বার্থের দ্বন্দ্ব শুরু হয়েছে নাকি? ধন্যবাদ আপনাকে। এর আগে আরো কিছু কথা বলছেন আপনি, যেহেতু ওই যে ছাত্ররা বলতেছে বিএনপি হঠাৎ করে এদিকে গেল কেন, এরা তো বিষয়টা হচ্ছে যে একটা জিনিস পরিষ্কার, হাজার চেষ্টা করলেও কেউ আগামী ডিসেম্বর জানুয়ারির আগে নির্বাচন করতে পারবে না, করাইতে পারবে না ইউনূস সাহেবকে দিয়ে। আমার ব্যক্তিগত ধারণা, তার এতদিনের যে তার স্টাইলটা আমি দেখলাম, মানে যে ফিল্ডটা তৈরি করতে হবে সেটার উপরেই মিনিমাম যেটা বলতেছে, আমি বলি নাই যে এটা চূড়ান্ত, কিন্তু তারা কিন্তু রাখছে 26শে জুন পর্যন্ত। 26শে জুন পর্যন্ত কিন্তু একটা লম্বা সময়, যেটা আমরা দেখতেছি 26শে জুন পর্যন্ত। এই লম্বা সময়টা হয়তো বিএনপির কাছে সন্দেহজনক হতে পারে রাজনৈতিক দল হিসাবে, কেননা আরেকটা দল হতে যাচ্ছে নতুন। এই যে নতুন দলটা হবে, সে আসলে যে কালকে বিশাল একটা ভোট পেয়ে যাবে সেটা আমি বলছি না, বা আমি সেটা মন্তব্য করতেও পারি না, কিন্তু বিষয়টা আপনার অন্য জায়গায়। সেটা হইলেই যে আপনি এই যে নিরপেক্ষতার প্রশ্নটা যে আনলেন এখানে, এই যে নিরপেক্ষ যতক্ষণ থাকবে, উনি নির্বাচন পর্যন্ত যদি নিরপেক্ষ থাকেন, তাইলে পরে তার অধীনে নির্বাচন হবে, নয়তো অন্য সরকারের দাবি আসবে, এটা মহাসচিব বলছে। ইঙ্গিতটা এরকমই, ইঙ্গিতটা এরকমই, যার পরিপ্রেক্ষিতে নাহিদ ইসলাম তারা প্রোটেস্ট করছে, সেখানে কিছু বক্তব্য রাখছে সে। তারা বলছে, নাহিদ ইসলাম শুধু এইটাই বলে নাই, সে বলছে যখন সরকার গঠন করতে যাওয়া হইল 5ই আগস্টের পরে, তখন যদি সবাই মিলে একটা জাতীয় সরকার করত, তাহলে ছাত্রদেরকে সেখানে নেওয়ার প্রয়োজন ছিল না। এবং সেই অভিযোগটা বিএনপির দিকেই করছে। কারণ সে কেন বলছে যে সুশীল সমাজ এবং রাজনৈতিক দলগুলা ফেসিবাদের বিরুদ্ধে যেতে চায়নি, কথাটা আপনি বুঝছেন। তার মানে দাঁড়াইলো কি, যে তারা একটা জাতীয় সরকার গঠন করতে চাইছে, সেখানে বিএনপি না যাওয়া কিংবা অন্য দলের না যাওয়ার মানে হচ্ছে এই সরকারটা হবে জাতীয় সরকার ফেসিবাদকে সরাইয়া, তার মানে ফেসিবাদের বিরুদ্ধে তাদের সাড়া পায়নি, এটা সে মিন করতে চায়, 1 নম্বর। 2 নম্বর হইল, এটা যদি হইতো তাইলে পরে ছাত্রদের যাওয়ার প্রয়োজন ছিল না, সেটাও বলছে। এবং কারেক্ট এটা, কারণ এই সব রাজনীতিবিদ যদি যাইতো, হ্যাঁ ঠিক আছে বাবা তোমরা আন্দোলন করো, ডোন্ট ওয়ারি, তোমরা সামনে পার্টি করো, জাগৃতাই করো, সময়মতো ইলেকশন হবে, সরকার গঠন হবে। সুতরাং এটা হয় নাই। আরেকটা কথা কিন্তু সে বলছে, 5 বছরের আরেকটা কথা বলছে যে কি জাতীয় সরকারের কথায় তারা সম্মত হয়েছে, বলছে নির্বাচনের পরে।
হ্যাঁ, নির্বাচনের আচ্ছা, পরে নির্বাচনে যদি কথার কথা এই যে ইঙ্গিত যে যদি এই মাঝখানে সে আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে যদি ওই সময় জাতীয় সরকার গঠন হইতো তাহলে তার মেয়াদ হতো 5 বছর। লম্বা হইতো, লম্বা হইতো। হ্যাঁ, লম্বা হইতো, সেটা হয়তো বিএনপি চায় নাই, সেটা সে মিন করছে, ভালো কথা। কারণ লম্বা হইলে জাতীয় সরকারের অসুবিধা তো ছিল না, কিন্তু টক তো তারা থাকে না, প্রশ্নটা হলো ওইখানে। যাই হোক, সেটা আমি রাজনৈতিক কারণে ঠিক বলবো, কিন্তু আমি তার ব্যাখ্যাটা ধরতেছি। তা আপনি যেহেতু দল যদি আবার নির্বাচন করে জাতীয় সরকার করবেন, কথাটা গ্রহণযোগ্য না আমার কাছে। কেন? যেহেতু বলতেছে এই সরকার নিরপেক্ষ না থাকলে, কারণ এগুলো তো ইস্যু, এই যে জাতীয় নাগরিক কমিটি, এটা একটা ইস্যু হতে পারে। যদি আবার ছেলেটা কি বলছে ছাত্ররা, যে আমরা সেনা শাসন কিংবা জরুরি অবস্থা চাই না, তার মানে কি যে এই ইউনূস সরকার যাওয়ার মানে দ্যার ইজ নো অপশন, আইদার জরুরি অবস্থা অথবা সামরিক শাসন, যদি সে নির্বাচন প্রপারলি না দিয়ে যায় এবং নির্বাচন পর্যন্ত যদি বিএনপি মনে করে সে নিরপেক্ষ না, তাহলে তার বিরুদ্ধে আন্দোলন হবে। সেটা কিন্তু তখন সেনা শাসন কিংবা জরুরি অবস্থা, এটাই সে মিন করে, এবং মিন করলে কিন্তু একটা লম্বা সময় যাবে, এবং লম্বা সময় গিয়ে যদি 1-11-এর মতো একটা নির্বাচন হয়, ওইটা আসামানি স্মেল অফ 1-11, তখন এরা মনে করতেছে, এই ছাত্ররা বা এই যারা নাগরিক তারা ভাবতেছে আরেকটা যদি এরকম হয়, তখন আওয়ামী লীগ পেয়েছিল 230টা সিট, বিএনপিকে দিয়েছিল 30টা, জোট পেয়েছিল 263টা আওয়ামী লীগের। তো এটা যদি রিভার্স হয়ে যায়, বিএনপি যদি পায় 230টা, আবার আওয়ামী লীগকে যদি দেওয়া হয় 30টা, কথার কথা বলছি, তাহলে রেজাল্টটা দাঁড়াইলো কি? ফেসিবাদ পুনর্বাসন হলো 1। 2 নম্বর হলো, যেহেতু তারা বলতেছে তারা এটা মেনে নেবে না, অর্থাৎ সেনা শাসন কিংবা জরুরি অবস্থা, এই সব কিছু মিলে আমি একেবারে সুনিশ্চিতভাবে বলতে পারি আমরা একটা কঠিন রাজনৈতিক নৈরাজ্যের দিকে আবারও যাচ্ছি। এটা আমার ব্যক্তিগত ধারণা। ধন্যবাদ। আমরা আলোচনায় আবারও ফিরব। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী সাহেব যেটা কঠিন রাজনৈতিক নৈরাজ্যের দিকে আমরা যাচ্ছি সেই বিষয়টা দিয়ে শেষ করছেন, এবং বিএনপি জাতীয় সরকার যে তারা যেতে চায়নি শুরুতে, যেটা নাহিদ ইসলাম তার স্ট্যাটাসে যেটা বলে গেছেন, আর আরও বেশ কিছু বিষয় নিশ্চয়ই আপনি এই বিষয়ে বক্তব্য। আমি একটু আপনার বক্তব্য, আমি প্রশ্ন বুঝতে পেরেছি। আপনি দেখেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল, আমরা সবসময় সাংবিধানিক কাঠামোর মধ্যে থাকতে চেয়েছি। আমাদের দেখেন, আমরা এই যে আন্দোলনের সময় আওয়ামী লীগ আমাকে নানাভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করেছিল, বিএনপির মাজায় জোর নাই, আন্দোলন করতে পারে না, এরকম ওবায়দুল কাদের বক্তব্যটা শোনেন। অর্থাৎ তারা আমাদেরকে নৈরাজ্যের দিকে, আমাদেরকে সন্ত্রাসের দিকে ঠেলে দিতে চাচ্ছে। কিন্তু আমরা বারবার বলেছি, বিএনপি একটি নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল, কোনো সন্ত্রাস অথবা এটা কোনো নিষিদ্ধ সংগঠন না, বা কোনো বিপ্লবী সংগঠন না। সুতরাং এই যে রাজ্জাকী ভাই যে কথাটা বলেছে, আমরা কেন জাতীয় সরকারে, আমরা সবসময় সংবিধানের মধ্যে থাকতে চেয়েছি। এক, যার জন্য সংবিধানের কাঠামোর বাইরে যদি আপনি যান, তাইলে আমরা 15.5 বছর কেন আন্দোলন করেছি? আমরা তো বিপ্লব করে, সন্ত্রাস করে শেখ হাসিনাকে আমরা বিধ্বস্ত করে দিতে পারতাম, কিন্তু আমরা সেই দিকে যাই নাই। কিন্তু আরেকটি জিনিস আপনি লক্ষ্য করবেন, এই যে বিএনপির উপর একটা মিথ্যা বানোয়ার ব্লেম দেওয়ার চেষ্টা করছে। আপনি যদি সংবিধানের বাইরে যান, তাহলে হয় আপনি কেন বর্তমান রাষ্ট্রপতি চুপ্পুর আন্ডারে আপনি শপথ নিয়েছেন? এই ছাত্র নেতারা যখন 3 জন এই সরকারে আছে, তারা দেখে নাই যে এটা সাংবিধানিক কাঠামোর মধ্যে নির্বাচন হচ্ছে, অর্থাৎ এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে মেনে নেওয়া হচ্ছে, তখন আপনার কেন আপত্তি করেন? তাদের তো আরেকটা অভিযোগ ছিল যে তারা এই শাহাবুদ্দিনের যে অপসারণ, রাষ্ট্রপতির যে অপসারণ, সেই ক্ষেত্রে গিয়েছিল এবং সেই ক্ষেত্রে বিএনপি বাধা হয়ে দাঁড়িয়েছিল। নেক্সট, এটা কিন্তু প্রথম না। তারা যে স্টার্টিং এ বলতো যে না, আমরা এই যে নতুন গভর্নমেন্ট শপথ নিচ্ছে 8 আগস্ট, আমরা শাহাবুদ্দিনের অধীনে আমরা শপথ নেব না। তারা কি কেউ একটা উপদেষ্টা বলেন, একটা বৈষম্যের ছাত্র একটা শব্দ বলেছে? বরং ওই শপথ অনুষ্ঠানে আমি ছিলাম, দেখি সহস্য বদনে তারা বঙ্গভবনে সেদিন শপথ নিয়েছিলেন। তাহলে আজকে এই প্রশ্ন কেন যে আমরা রাষ্ট্র মানি না? রাষ্ট্রপতি যদি না মানেন, এখানে একজন বিজ্ঞ আইনজীবী আছে, আপনি এই কেয়ারটেকার, এই অন্তর্বর্তী সরকার গঠন করেছেন সংবিধানে 106 ধারা অনুযায়ী, হাইকোর্টের একটা ডিরেকশনের কারণে। যদি রাষ্ট্রপতি চলে যায়, আপনি কি কোন ধারায় আপনি রাষ্ট্রপতি নিযুক্ত করবেন? কারণ জাতীয় সংসদ নাই, তাহলে কে আপনাকে রাষ্ট্রপতি নিযুক্ত করে? কোথায় যাবেন? আইনে বিকল্প কোনো ব্যবস্থা বাংলাদেশে করা হয়নি। হ্যাঁ, একটা আছে, যদি কোনো কারণে বিচারপতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, আমাকে একটু শেষ করতে দেন, বিচারপতি শাহাবুদ্দিন যদি পদত্যাগ করে, তাহলে স্পিকার দায়িত্বভার গ্রহণ করবে। স্পিকারকে শিরিন শারমিন চৌধুরী। তাহলে এই আওয়ামী লীগের সেই একই তো পেতাতা থেকে যাচ্ছে। তাহলে আমি পরিবর্তন করে আমার লাভটা কি? নাম্বার 1।
নাম্বার 2, আরেকটি যে আশঙ্কা বিএনপির মধ্যে ছিল, যদি সাংবিধানিক ভ্যাকুয়াম তৈরি হয়, শূন্যতা তৈরি হয়, সেখানে অন্য যে কোনো শক্তি এখানে অনুপ্রবেশ করতে পারে। বিএনপি সেই সুযোগটা না দেওয়ার জন্য কিন্তু খুব সুচিন্তিতভাবে এই রাষ্ট্রপতি পরিবর্তনের পক্ষে কথা বলেছে, বিরুদ্ধে কথা বলেছে। সুতরাং আজকে বিএনপিকে যে বেলেমটা দেওয়া হচ্ছে সেটা সম্পূর্ণ বানোয়াট। আর এখন বলা হচ্ছে যে জাতীয় সরকার, যখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শপথ দিতে যায় তখন তারা বলেছে যে আমরা জাতীয় সরকার করতে চেয়েছি, পারি নাই বলে আমরা এই সরকারে গ্রহণ করছি। এইটা বিএনপিকে মেলাইন করার জন্য একটা পরিকল্পিত ষড়যন্ত্র। কিন্তু তাদের এখানে ব্যাখ্যা হচ্ছে তারা তখন এই মানে আরো ঝামেলা কিংবা আরো মানে দেশের মধ্যে আনরেস্ট সৃষ্টির হতো বিধায় তারা এখান থেকে পিছনে সরে না, তারা কথাগুলো বলে নাই। এই সত্য না কেন? আপনি মনে করেন 5 তারিখের পর 6, 7, 8, 3 দিন বাংলাদেশের সরকার ছিল না, একটু আইন শৃঙ্খলা অবনতি ঘটেছে, কোথাও কিছু ঘটেছে? আপনার তোফায়েল আহমেদের বক্তব্য নিচ্ছে, মনে আছে যে যদি আওয়ামী লীগ পতন ঘটে 1 রাত্রে 5 লক্ষ লোক মারা যাবে, একটা লোক মারা গেছে। সুতরাং এই যে বক্তব্য দেওয়া হয়েছে এগুলি সম্পূর্ণ আমরা মনে করি এগুলো বিএনপিকে ছোট করার জন্য, খাটো করার জন্য, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য পরিকল্পিতভাবে এই বক্তব্যগুলি দেওয়া হচ্ছে। আচ্ছা মোশাররফ ভাই, আরেকটা বিষয় যেটা সামনে আসছে, এটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, তিনি কালকে যে বিষয়টা বলেছেন যে বিএনপি আওয়ামী লীগের অনুপ্রবেশ চাইলেও নতুন দলের উত্থান চায় না, নতুন যে দলের উত্থান তারা চাচ্ছে না। এই বিষয়ে একটু বলতে না, চাই আমরা আপনার। স্পষ্ট বলেছি যে কোনো গণতান্ত্রিক দলকে আমরা স্বাগত জানাই, কিন্তু আমাদের প্রশ্নটা এই জায়গায় যে এই সরকারকে সবচেয়ে বেশি প্যাট্রোনাইজ করতেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আপনি একদিকে সরকারকে চালাবেন, অন্যদিকে সেই সরকারি ছত্রছায়ায় আপনি একটি রাজনৈতিক নাগরিক কমিটি কারা? নাগরিক কমিটি কারা? ছাত্র যারা, তাহলে আপনি একদিকে সরকারও থাকবেন, আরেকদিকে একটা রাজনৈতিক দল করে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। এই দ্বিমুখী দ্বিচারিতা, এটা তো জনগণ মেনে নেবে না, কোনো রাজনৈতিক দলও মেনে নেবে না। আপনি যদি রাজনৈতিক দল করতে চান, সার্জিৎ যারা কথা বলছে তারা সরকার থেকে রাজপথে নেমে আসুক, এসে আমাদের মতো রাজপথে থেকে তারা রাজনৈতিক দল করুক, আমরা স্যালুট জানাবো তাদেরকে। কিন্তু আপনি একদিকে 3 জন উপদেষ্টাকে সরকারে রাখবেন, অন্যদিকে সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নামে সরকারকে আপনি প্রেশার দেবেন, এখানে অমুকরে নিয়োগ দিতে হবে, এখানে অমুককে পোস্টিং দিতে হবে, এখানে এই সিদ্ধান্ত নিতে হবে। অর্থাৎ আপনার মতো একটা মাঠ তৈরি করে, আপনার মতো একটা প্রশাসন তৈরি করে আগামী দিনে আপনি রাজনৈতিক দল করবেন, এইটা বাংলাদেশের জনগণ। মোশাররফ ভাই, যে এখন যে বিষয়টা সামনে আসতেছে এবং রাজনৈতিক অঙ্গন যে বিষয়টা নিয়ে খুব উত্তপ্ত, 3 জন সরকারে আছেন, 3 জন ছাড়া তো বাকি আরো যারা উপদেষ্টা আছেন তারা কেন এইসব বিষয়ে কথা বলছেন না? তারা তো নিরপেক্ষ, তারা কেন কথা বলবে? তাকে তো আপনার দেশকে সার্ভিস দেওয়ার জন্য আপনি নিয়ে এসেছেন, তারা তো তাদের মতো দায়িত্ব পালন করছে। কিন্তু এখানে তো প্রেশারটা কোথা থেকে হচ্ছে? আপনি কি সব সিদ্ধান্ত কি উপদেষ্টারা নিতে পারে? কারণ আমাদের এটা যে রাষ্ট্রীয় যে কাঠামো, এখানে যারা প্রশাসনিক কর্মকর্তা আছে, মানে সচিব বলেন, তারা অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত নেয় যেগুলো উপদেষ্টাদের দরকার হয় না। এরা যে প্রেশারটা কোথায় করছে আপনি দেখেন না, এতে করতেই সরকার এই সরকারের উপরে দোষটা চাপছে। না, সেটা তো সরকার যখন ক্ষমতা যে আছে তার তো যেতেই হবে, সেখানে যেতেই হবে। এই যে রাজ্যকে একটা কথা বলেছি আপনি দেখেন না, ডক্টর এই যে আজকে প্রশাসনে যে আওয়ামী লীগের ভুতরা চেপে আছে, ডক্টর ইউনূস কি এই অপবাদ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন? পারবে না, কারণ উনি তো ব্যবস্থা নিচ্ছে না। আর আরেকটা যে জিনিসটা আমরা লক্ষ্য করছি, যে কোনোভাবে প্রশাসনের মধ্যে একটা ইমব্যালেন্স, একটা অ্যাটিটিউড আমরা লক্ষ্য করি। কিরকম? এই যে নিরপেক্ষতার ক্ষেত্রে, কারণ আপনি একদিকে নিজেকে বলছেন নিরপেক্ষ, অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনাকে যেই ডিমান্ড করছে আপনি সেইটা বাস্তবায়ন করছেন। প্রশাসনিক ইমব্যালেন্সটা কি আসলে? আমি এইটা ইমব্যালেন্স বলতে তো সরকারের মাধ্যমে হয়। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে একটা ঘোষণা দেওয়া হচ্ছে বা ছাত্ররা অভিযোগ করছে যে জুলাই ঘোষণাপত্র, তা আপনি জুলাই ঘোষণা আন্দোলনটাকে আপনি বলেন কি ছাত্র গণ অভ্যুত্থান তো বলেন, মানে ছাত্ররা এবং সকল রাজনৈতিক দল সামাজিক শক্তি মিলে তো আন্দোলনটা করেছে। তা আপনি কার সাথে আলোচনা করে বৈষম্য বিরোধী এই যে জুলাই ঘোষণা আপনি ওরা প্রধান উপদেষ্টার কাছে নিয়ে গেলেন? ইউনূস সাহেবের প্রারম্ভিক বক্তৃতা আপনি তো দেখেছিলেন যে ছাত্ররা আমার কাছে নিয়ে এসেছিলেন, বললো এখানে স্বাক্ষর করেন, শহীদ মিনার আপনি পাঠ করেন। উনি বলছে যে আমি তো একমাত্র ছাত্রদের কথা এটা পারি না, আমি রাজনৈতিক দলের সম্মতি দরকার। অর্থাৎ এরা একটা ডমিনেট করতে চাচ্ছে। এখানে আমাদের বক্তব্যটা এখানে। ধন্যবাদ। এই যে ডমিনেট করতে চাচ্ছে সরকারের উপর, যে বিষয়টা শেষ করলেন, এবং আপনি লাস্টে যে বিষয়টা বলে গেছেন কঠিন রাজনৈতিক যে নৈরাজ্যের দিকে আমরা যাচ্ছি, পাশাপাশি আমার যেটা একটু জানার ছিল সেটা হচ্ছে বিএনপি ছাত্র উপদেষ্টা পাল্টাপাল্টি বক্তব্য, দেশের যে বর্তমান অবস্থা, আসলে আমরা কোন দিকে যাচ্ছি? বিষয়টা খুব সহজ না। আমরা যত সহজ মনে করতেছি যে কালকে ইউনূস সাহেব চলে যাবে, কথার কথা, উনি নির্বাচন দিতে পারলেন না, চলে যাবে, বিষয়টা খুব সহজ না। এত সহজ রাস্তা উনি যাবেন না।
ওনার একটা কথা ধরে আমি বলি, উনি যেটা বললেন যে সাংবিধানের বাইরে কিছু করবে না, সাংবিধানিক সংকট হবে, তাহলে কি যখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে আন্দোলনটা, তাতে আপনারা ছিলেন না? ছিলাম। আপনারা কাকে সরাইছেন? সাংবিধানিক একটা লোককে তো। উনি তো সংবিধানের বাইরে ছিলেন না। তা আমি না, কিন্তু কেউ যদি কোনো সরকার প্রধান যদি জনগণের বিরুদ্ধে যায়, তার বিরুদ্ধে এটাও তো গণতান্ত্রিক রাইট। সেটাই বলতেছি। তো আমি 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 জনগণের বিরুদ্ধে ছিলাম, আমার আর একটা লোক আমি রাষ্ট্রপতি বানায় গেছি, ওরে তো আমি চকের ইমাম সাহেবে বানাই নেই, আমার মতো খাচ্চতর লোকেরই বানাইছি, দলীয় লোক। হ্যাঁ, তা আপনি আমারে সরাই দিলেন, তারপরে বলতেছেন ওই লোকটা ভালো, এটা কি গ্রহণযোগ্য? না, ভালো বলছি না, কিন্তু ভালো না, মানে সংবিধান লঙ্ঘন হবে। আমাকে তো সরাইলেন, আমার নিয়োগ দেওয়া লোকটাই তো, সে তো চকের ইমাম না যারা আমি বসাইছি, আমার খাচ্চতর, বারবার বলতে আমার খাচ্চতর লোক বসাইছি, তাহলে আমি সেটার অ্যাপ্রুভাল দিচ্ছি কেন? কোনো শর্ত নাই তাকে বের করতে হবে, কিন্তু আপনারা সেটা করেন নাই। দ্বিতীয় আসেন, তারপর আপনি যেটা বলছেন, কি বললেন জানি, যে রাজনৈতিক নৈরাজ্য। কেন সহজ বলছি না আমি? ইউনূস সাহেব ডেডলাইন দিছে, একেবারে লাস্ট যদি যাই 30শে জুন, আমি ওই পর্যন্ত গেলাম না, এখন একটা কথা আসছে জানুয়ারি ফেব্রুয়ারি, ওই পর্যন্ত, তাতে আমি যদি আরো কমাই ধরি জুলাই আগস্ট পর্যন্ত আপনাকে যেতে হবে, তারপর নির্বাচন হবে কি হবে না আমি জানি না, কিন্তু আজকের যে আলামত, এই আলামতে আমি জানি অচিরেই নির্বাচনের আন্দোলনটা দুর্বার হবে এবং তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আসবে। প্রশ্ন আসতেই পারে, যেহেতু উপদেষ্টা কমিটির 3 জন আছে এবং তারা হয়তো বের হয়ে যাবে যদি তারা করতে চায়, আর যদি মনে করে না পারবে না, তাহলে ওটার ভিতরে থেকে একসময় যদি চলেও যায়, তাহলে যতই আমরা সেনাবাহিনীর কথা বলি না কেন, আর এই জরুরি অবস্থায় থার্ড কেউ আসবে, কারণ কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসলে তাকে অবশ্যই নির্বাচন করেই আসতে হবে, এছাড়া কোনো রাজনৈতিক দল আসতে হবে না। সেক্ষেত্রে ওইরকম একটা যদি পরিস্থিতি হয়, তাহলে কিন্তু আবার 1.5-2 বছরের জন্য মিনিমাম পিছিয়ে যেতে হবে নির্বাচন। সুতরাং আমরা যত সহজ মনে করি, রাজনীতিবিদরা যত সহজে বক্তব্য দিয়ে যাচ্ছেন, আপনার এই বক্তব্যের সাথে বিএনপি যে মহাসচিব কালকে যে কথা বলেছেন, তিনি কিন্তু ইঙ্গিতটা করে গেছেন যে অশুভ শক্তির যে সুযোগ নেওয়া। অশুভ, এটা তো আপনি যে তারা নিরপেক্ষ বলতেছেন, এবং শুধু এটা না, রাজনৈতিক অনেক দলের পক্ষ থেকেই কথা বলা হচ্ছে। আমি তো আওয়ামী বিরোধী একটা সরকারের কাছ থেকে অ্যাটলিস্ট আমি এইটুক তো নিশ্চিত যে নির্বাচনে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করবে না, অ্যাটলিস্ট এইটুকু আমি নিশ্চিত। আর 2 আসেন, যে এই যে সরকার যেটুক সার্জিস আলম তার দাঁড়াইছে, আমি সরকার আমার ভাত মাছ দেয় না, আমি তার পক্ষে কে আছে? প্রশাসন কাজ করে না, তাকে থাকতে হবে। এই যে আপনার বিএনপি মানে এই সরকার নিয়ে যখন কত আন্দোলন করে, যখন আনসার আন্দোলন করে, বিভিন্ন রাজনৈতিক অফিসের আদালতের আন্দোলন করে, মহার্ঘতা বাড়াইতে বলে, তখন একবারও কি কোনো রাজনৈতিক দলরা বলে ওনাদের মতো বড় দল, উনি তো নির্বাচিত সরকার না, ওনার কাছে কেন চাচ্ছেন? আপনার চলে যান, ওনাকে কাজ করতে দেন, উনি নির্বাচন দিয়ে চলে যাক, নির্বাচিত সরকারের কাছে দাবি দেওয়া করবেন, এই কথাটা কি কেউ বলে? আপনার বলে না। আপনার কি মনে হয় কেন বলে না? এটা বলে না, মানে আমি দিব আপনাকে, এটার মানে হচ্ছে এই ইউনূস যে কায়দায় যা করতে চাচ্ছে তাতে নির্বাচন কঠিন হবে, কারণ তারেক জিয়া সাহেব নিজে বলছেন যে সামনে নির্বাচন কঠিন হবে। উনি কিন্তু অনেক বড় মাপের, মানে রাজনৈতিক নেতা হিসাবে উনি ওইখানে বসে থাকলেও অনেক বেশি মানে আমি মনে করি দৃষ্টিভঙ্গিটা অনেক দূরের, সে কারণে উনি বলতেছেন কেন, যে নাইলে উনি এটা বলবেন ইউনূস সাহেব যেটা করতে চাচ্ছে সংস্কার করে যাই করুক নির্বাচন কঠিন হবে। 1, 2 হচ্ছে আরেকটা কথা বলে দেয়, ওনারা বলছেন নির্বাচনের পরে জাতীয় সরকার করবে। নির্বাচনে যদি ওনারা সিঙ্গেল মেজরিটি 200 সিট পায়, 220টা সিট পায়, আর কোনো দল আছে জামাত বা ইসলামী দল কয়েকটা সিট পাওয়া ছাড়া কোনো রাজনৈতিক দল আছে যে একটা সিটও পাবে? তা আপনি নির্বাচনে জয়লাভই করেন, তারপরে জাতীয় সরকারের মানে কি? জাতীয় সরকার তো ক্রাইসিস টাইমে করবেন। আপনি যখন ক্রাইসিস টাইমে জাতীয় সরকারে আসেন নাই, আপনি নির্বাচনের পরে জাতীয় সরকার করবেন, আমি ব্যক্তিগতভাবে আই ক্যানট সাপোর্ট। ধন্যবাদ মোশাররফ ভাই। না, এখানে রাজ্জাকি ভাই একেবারে ঢালাওভাবে যেভাবে বলেছে আমি এর সাথে একমত, আমি দ্বিমত। আপনি দেখেন, যখন আপনার আওয়ামী লীগ বাংলাদেশে আসবে এরকম একটা ঘোষণা দিয়েছিল না একদিন, অমুক দিন, হ্যাঁ অমুক দিন একটা ঘোষণা, সেদিন আপনি দেখেছেন বিএনপি সহ রাজনৈতিক দলগুলি রাজপথে গিয়ে দাঁড়িয়েছে না? সেটা সরকারকে সহায়তা করে না, সরকারকে সমর্থন করে না। এর তো আবার যখন ইন্ডিয়ার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা, যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন, সে বাড়িঘরে মন্দির হয়ে দিয়েছে, যখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব যখন সবাইকে ডাকলেন, সকল রাজনৈতিক দলকে তারা অকুণ্ঠ সমর্থন দিয়ে এসেছে না? এবং আপনি শুধু তাই না, আমার মনে রাজ্জাকি ভাই এখানে একটু মিস আছে তার। এই যে যখন আন্দোলনগুলি, তখন কিন্তু রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে উপদেষ্টাকে যে আপনারা কঠোর হন।
এবং একটা বিষয় যেটা বলে গেলেন কঠোর হওয়া, আর আরেকটা বিষয় হচ্ছে যে এই সরকার এদেরকে কিছু দিতে পারবে না, ওই যে বিষয়টা বলে গেলেন, দুইটার মধ্যে পার্থক্য আপনি কি মনে করেন? অবশ্যই সেটা তো আমি এটা মানে সমর্থন করি। সেটাই উনি বলছেন, না এরকম না বলেন নাই। সমর্থন নেই, আমরা তো অবশ্যই কারণ আপনি দেখেন দেশের অর্থনীতির অবস্থা কি। আমরা কেন নির্বাচন বিলম্বিত হলে যে সংকটটার কথা আমরা বলছি, কেন বলছি আপনি একটু বলেন। আজকে বাংলাদেশের আপনার একটা দেশের তো অর্থনীতি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আপনি অর্থনীতি ছাড়া তো একটা দেশ চলবে না। আপনি দেখেন এই যে আওয়ামী লীগের আমলেও প্রবৃত্তি, তারা যদিও এটা অনেকে বলে ম্যানিপুলেট করে তার ডাটা দেখাতো, 6 পয়েন্টের উপরে তারা দেখিয়েছে। এবং আজ আপনার প্রধান উপদেষ্টা আমাদের গতকালকে ম্যানিপুলেট করে দেখিয়েছে না, বলেছেন যে কিন্তু এবার যে প্রবৃদ্ধি দেখানো হচ্ছে সেটা ভুয়া। এবার বিশ্বব্যাংক যেটা বলেছে যে এই বর্তমান যে সরকার আছে এই আমলে 4.1 হবে প্রবৃদ্ধি। এখানে বিনিয়োগ আপনার নাই, কারণ এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের সাথে কোনো যারা আমাদের উন্নয়ন সহযোগী তারা কাজ করতে রাজি না। তারা বলছে একটাই শর্ত যে আমরা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চাই। তা আপনার যদি প্রবৃদ্ধি আমার হচ্ছে না, আপনার যদি আমার বিনিয়োগ না হয়, বিনিয়োগ না হলে আমার কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না হলে আমার প্রতি বছর প্রায় 20 লাখ তরুণ আমার চাকরি বাজারে প্রবেশ করে, তাদের কি হবে? আর যখনই আপনার বিনিয়োগ হবে না, আপনার প্রবৃদ্ধি হবে না, এই যে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি দেশে অস্থিতিশীল অবস্থা দেখা দেবে। এবং এই অবস্থাকে মোকাবেলা করার জন্য একটা নির্বাচিত গভর্নমেন্ট দরকার। কেন দরকার? এখন আমরা বলি ডক্টর ইউনূসের, এই যে যেমন আপনি একটা বলেন যে ইউনূস সরকারের প্রতি, না আমি একটু ইউনূস সরকারের প্রতি সবার সমর্থন আছে, এটা কিন্তু ঠিক, কিন্তু আপনার সবাই কি ওই রিক্সা নিচ্ছে? আর যখন একটা নির্বাচিত সরকার থাকে তার একটা কিন্তু কাঠামো থাকে, ফ্রেমওয়ার্ক থাকে, তৃণমূল পর্যন্ত সেন্ট্রাল পর্যন্ত তার একটা সাংগঠনিক কাঠামো থাকে। সে প্রশাসনের সাথে সাথে তার নিজের যে কর্মী বাহিনী, নিজের যে সমর্থক তাদেরকে কিন্তু কাজে লাগাতে পারে। সুতরাং আপনাকে রিয়েলিটি চিন্তা করতে হবে, শুধু তাত্ত্বিক বক্তব্য দিয়ে আপনি কিন্তু বাস্তবতাকে অনুধাবন করা যাবে না। এখন যে অবস্থা চলছে, আপনার বিএনপি কিংবা অন্য রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য, পাশাপাশি কালকের যে ঘটনা, যে পাল্টাপাল্টি বক্তব্য, যে বিষয়টা সামনে থেকে যাচ্ছে, এতে করে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনটা আসলে কতটা চায়? না, এটা হলো কি, আপনি দেখেন এটাকে বিএনপিকে যেভাবে একটা সরাসরি একদম শেষ দিকে টার্গেট করা হচ্ছে। বিএনপি কি বলেছে যে আমাদের টার্গেট একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন, যার জন্য এই সরকারের নিউট্রালিটি দরকার। বিএনপি জাস্ট তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছে যে আপনারা একটা নিরপেক্ষ সরকার, আপনারা নিরপেক্ষ ভূমিকাটা পালন করুন। ধন্যবাদ আপনার দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এ পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল একই সময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।